আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এবার যারা 2027 পরীক্ষা দিবা এবং 9-10-এ যারা পড়ো তাদের উদ্দেশ্যে সাধারণত আমার এই ভিডিওগুলো করা। আজকের সলভটা আমি নিয়ে আসলাম কুমিল্লা বোর্ড 2025 চ্যাপ্টার 13 ধারা থেকে। এটা নর্মাল যে ধারা আমরা সাধারণত অ্যান্সারগুলো করি, এই নর্মাল ধারা থেকে এটা একটু ব্যতিক্রমভাবে করছে এবং এই অঙ্কটা অনেকেই সাধারণত পারো না। তো আজকে আমি ট্রাই করি, দেখি যে এই অঙ্কটাকে তোমাদের কতটা সহজভাবে আমি ব্যাখ্যা দিতে পারি। তো আমার সাথে থাকো। তো আমার আগের আরও 4টা পার্ট আছে, ওই পার্টটাও তোমরা দেখতে পারো অন্য যে বোর্ডগুলো আমি সলভ করছিলাম। তো দেখো, প্রথমে আমাদের ক নাম্বারটা, এটা সাধারণত ধারার থেকে না, এটা হলো 4 নাম্বার চ্যাপ্টার থেকে দিছে। তো এটা আমরাও সলভ করি, দেখি। ক নাম্বারে আমাদের দিছে 4 পাওয়ার 2p-1 সমান সমান এখানে আছে 128। তো এটা কি করা যায়? এটা সাধারণত আমি দেখব, যেহেতু এখানে আমাদের বেসটা আছে 4, এই 4 এটাকে আমি লেখা কোনো কিছু দিয়া পাওয়ার দিয়ে 128 পাই কিনা, অর্থাৎ 4 এর পাওয়ার কোনো কিছু দিয়ে যদি আমি 128 পাই তাহলে এটা অ্যান্সারটা খুব সহজে বের হবে। তো আমি আগে ট্রাই করি যে 4 এর পাওয়ার দিয়ে কোনো কিছু পাওয়া যায় কিনা। যেমন 4 এর পাওয়ার আমি যদি 3 দেই তাহলে আসবে 64, 4 এর পাওয়ার যদি 4 দেই তাহলে 256, অর্থাৎ 4 এর পাওয়ার এটা পাওয়া যাইতেছে না। তাহলে কি কাজ করব? তাহলে এইখানে এরকম করতে পারি, যেমন এই 4কে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার, এই 4টাকে লিখলাম 2 এর স্কোয়ার এবং বাইরে আমাদের পাওয়ার আছে 2p-1, আর এইটাকে 2 এর পাওয়ার দিয়ে দেখতে পারি যে কোনো কিছু দিয়ে পাওয়ার দিলে 128 পাই কিনা। যেমন 2 এর পাওয়ার আমি এখানে 5 দিয়ে দেখি কত আসে, 32। 2 এর পাওয়ার যদি 8 দেই 256, 2 এর পাওয়ার যদি 7 দেই তাহলে 128, অর্থাৎ এটা 2 এর পাওয়ার 7 দিলেই 128 আসবে, 2 এর পাওয়ার 7। এখান থেকে কি কাজ করা যায়? দেখো, 2টাকে রাখলাম, এই পাওয়ার 2টাকে যদি গুণ করি তাহলে 2 এর সাথে যদি 2p-কে গুণ করি তাহলে হবে 2 দুগুণে 4p, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1কে গুণ করলে পাবো 2, আর এই পাশে আমাদের আছে 2 এর পাওয়ার 7। এবার দুই পাশ থেকে আমি বেস 2টাকে কাইটা দিতে পারি, তাহলে আমি লিখতে পারি 4p-2 সমান সমান 7, বা 4p-টাকে রাখলাম, এই -2টাকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস, অর্থাৎ সাথে সাথে 2 যোগ দিলে পাবো 9, বা পিটাকে রাখবো আর সংখ্যাটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে? দেখো এখানে 9, আর এটা গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। তো এটাই আমার সাধারণত পি এর মানটা, পি এর মান 9/, সুতরাং পি এর মান 9/4, এটাই আমাদের ক নাম্বারটার অ্যান্সার। পি এর মানটা জানতে চেয়েছিল। এবার দেখো মেইন যে দুইটা অঙ্ক, সেটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল আমাকে বলছে এত হইলে n এর মান কত। এখানে n সংখ্যক পদের যোগফল বলছে, বাট উপরে আমাদের একটা আবার সমান্তর ধারার অন্যরকম একটা মান দিছে, অর্থাৎ এটার একটা সূত্র আকারে দিছে n তম পদের। আমাদের নর্মাল যে সমান্তর ধারা n তম পদের সূত্র a + n-1 × d, এই সূত্রটা এখানে কাজে লাগবে না, জাস্ট এই মানটা দিয়ে, মানে এই সূত্রটা দিয়ে আমি সমান্তর ধারাটা আমি বানাবো। তো আমাকে বলছে সমান্তর ধারার n সংখ্যক পদ হচ্ছে এইটা, তো এইটা থেকে আমি সাধারণত ধারাটা তৈরি করব। তো এটা মুইসা ফেলি। লিখব খ নাম্বার, দেওয়া আছে সমান্তর ধারার n তম পদ। সমান্তর ধারা n তম পদের মান আমাকে দিছে 25 - 4n, 25 - 4n। তো এখানে আমাদের এই ধারাটাকে গঠন করতে হবে, অর্থাৎ ধারাটার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এগুলি আমি বের করে নিব। তো লিখবো ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ। আমরা জানি যে কোনো ধারার প্রথম পদ যদি হয় তার n এর মান 1, দ্বিতীয় পদ হইলে n এর মান 2, তৃতীয় পদ যদি হয় n এর মান 3, এভাবে আকারে চলবে। তো এখানে প্রথম পদ বের করতে হইলে আমাকে n এর মান 1 বসাইতে হবে। তো আমি এখানে লিখতে পারি 25 - 4 × n এর মান বসাবো 1। তো এখানে ক্যালকুলেট করলে দেখো 4 হবে, তাহলে 25 থেকে 4 বিয়োগ দিলে হবে 21। ধারার প্রথম পদটা হচ্ছে 21। তারপরে দ্বিতীয় পদ, ধারার দ্বিতীয় পদ n এর মান এখানে যদি 2 বসাই তাহলে 25 - 4 × 2, তাহলে 4 দুগুণে হবে 8, 25 থেকে যদি 8 মাইনাস করি 25 - 8, এটার অ্যান্সার হচ্ছে 17, অর্থাৎ 17 দ্বিতীয় পদ। তারপরে তৃতীয় পদ যদি বের করি তাহলে ধারার তৃতীয় পদ হইলে n এর মান বসাবো 3, তাহলে এখানে 25 - 4 × 3, 3 × 4 হবে 12, তাহলে 25 - 12, এটার অ্যান্সার আসবে 13।
তিনটা পাইছি, আর আমাদের বের করা দরকার নাই, জাস্ট তিনটা বের করতে পারলে আমাদের হইলো। তো ধারার প্রথম পদ পাইছি 21, তারপরে দ্বিতীয় পদ পাইছি 17, তৃতীয় পদ পাইছি আমি 13। তো আমাকে সর্বপ্রথম আমাকে এর মান বের করতে হবে এবং ডি এর মান বের করতে হবে, তাহলে আমি এটা সমষ্টিটা বের করতে পারবো। তো ধারার প্রথম পদ, যেহেতু প্রথম পদটাই এ, তার মানে এখানে লিখবো ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ এ, এর মান আমি পাইছি 21। এবার লিখবো সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি, ডি এর মান আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে হয়, অর্থাৎ লাস্টের পদ থেকে তার আগের পদ, যে কোনো লাস্টের পদ হইতে পারে, যেমন তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ দিতে পারো, চতুর্থ থেকে তৃতীয় বিয়োগ দিতে পারো, তোমার ইচ্ছা। তো এখানে দ্বিতীয় থেকে যদি প্রথমটা বিয়োগ দিই তাহলে 17 মাইনাস 21, এটার অ্যান্সার আসবে -4। তো দেখো আমাদের দুইটা মান বের করার প্রয়োজন ছিল, একটা হচ্ছে এর মান বের করার প্রয়োজন ছিল এবং ডি এর মান বের করার প্রয়োজন ছিল, আমরা দুইটাই বের করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল এইটা হইলে n এর মানটা কত, অর্থাৎ আমাদের এখন n এর মানটা বের করতে হবে। তো কি করতে পারি, তো লিখবো শর্ত মতে, শর্ত মতে n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমাদের nতম পদের যোগফলের সূত্র। আর এই পদের মান আমাদের বইলা দিছে, এই যে দেখো 187 মাইনাস, তাহলে -187 লিখলাম। এবার আমি এগুলার মান বসাই দিব। তো n এর মান যেহেতু বের করতে বলছে, n থাকবে n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a, 2 ইন্টু a এর মান আমরা পাইছিলাম 21, তো এর পরিবর্তে বসাই দিব 21 প্লাস n এর মান থাকবে n মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে -4, তো এটার পরিবর্তে লিখতে পারি -4। আর ওই পাশে আমাদের আছে 187। বা এবার দেখো 2 এখানে ভাগাকারে আছে, জাস্ট এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ হবে। তো আপাতত আমি এটা লিখতেছি না, জাস্ট nটাকেই লিখবো। তাহলে n আর এগুলাকে ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যদি 21 আর 2কে ক্যালকুলেশন করি তাহলে হবে 42। তো আমরা দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে 4 আর n আর 4কে গুণ দিলে পাবো 4n, মাইনাসে মাইনাসে হবে প্লাস 1 আর 4কে গুণ দিলে পাবো 4। আর এই পাশে জাস্ট কি হবে, এই টুটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে গুণ হবে, অর্থাৎ 187-র সাথে 2কে গুণ দিয়ে দিব, 187 গুণ 2, এটার মান আসছে 374, তাহলে -374। বা n, এখান থেকে -4nটাকে আমি আগে লিখবো -4n, আর 42 যোগ 4 তাহলে হয় 46, 46 বড় জনের সাইন প্লাস। আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস আকারে আছে, এই পাশে নিয়ে আসলে হবে সেটা প্লাস 374, ওই পাশের কিছু থাকে না, 0। বা গুণ করব, তাহলে n আর 4nকে গুণ করলে পাবো -4n স্কোয়ার, প্লাসে প্লাসে হবে প্লাস, n আর 46কে গুণ করলে হবে 46n, প্লাস আছে 374 সমান 0। এই সবগুলাকে তুমি চাইলে 2 দিয়ে ভাগ দিতে পারো। আর প্রথমে আমরা যেহেতু মিডল টার্ম করবো এই জিনিসটাকে, মিডল টার্মের ক্ষেত্রে প্রথম পাওয়ারের সাইনটা মাইনাস রাখা যায় না, এর জন্য সবার সাইনটা চেঞ্জ করে দিব এবং প্লাস এটাকে 2 দিয়েও ভাগ করে দিব। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি এবং সাইন চেঞ্জ করি, জিনিসটাকে একসাথেই করবো, তাহলে এখানে সাইন চেঞ্জ করলে এটা হয়ে যাবে প্লাস, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 2n স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 46 ডিভাইডেড বাই 2, 46 ডিভাইডেড বাই 2, এটার মান পাওয়া যাবে 23, আর বাকি থাকবে n, এটার সাইনও চেঞ্জ হবে মাইনাস, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে সেম ওই যে ওইটাই আসবে 187 সমান 0। এবার এই জিনিসটাকে মিডল টার্ম করব। আমি আশা করি যে তোমরা মিডল টার্মটা পারো, আমি জাস্ট ডিটেলস বলতেছি না। তোমরা যদি মিডল টার্ম না পারো সেক্ষেত্রে এই প্লে লিস্টের ফার্স্ট পার্টটা তোমরা দেখতে পারো, এখানে আমি একটু ডিটেলস বলছিলাম। তো এটাকে মিডল টার্ম করলে প্রথমে দুইটা সংখ্যাকে গুণ করে নিব, 187 গুণ 2, 187 গুণ 2, এটার মান আসছে 374, তাহলে 374 74। এবার মোট ইকুয়েশন 2, তো এর মান আমাদের হবে 1, বি এর মান হবে -23, আর সি এর মান হবে -374, একটা 34 এবং একটা 11, তাহলে একটা আসবে 34 এবং আরেকটা হচ্ছে 11, এই দুইটা দিয়ে আমি এই ক্যালকুলেশনটা করব। তো লিখবো বা 2n স্কোয়ার মাইনাস, প্রথমে আমি বড় সংখ্যাটাকে লিখবো 34, তাহলে এখানে লিখবো 34 আর বাকি এই সংখ্যাটার পরের সহগটা অর্থাৎ n। এখন দেখো এই দুইটা সংখ্যাকে কি করলে সাধারণত 23 হবে, এই দুইটা সংখ্যাকে যদি আমি মাইনাস করি তাহলে 23 হবে। আর মাইনাস করার জন্য আমাদের কি করতে হয়, একটা সাইন আমি মাইনাস পাইছি, তার মানে পরের সাইনটা আমাকে প্লাস করতে হবে, অর্থাৎ মাইনাসে প্লাসই সাধারণত মাইনাস হয়। তো এর জন্য আমি পরের সাইনটা প্লাস দিব, অর্থাৎ মাইনাস করতে দরকার পড়লে তুমি কি করবা, দুইটা সাইনকে 2 রকম বানিয়ে দিবা, যা সাইন থাকবে তার বিপরীত সাইনটা তুমি বসাইবা। আর বাকি আছে কত, 11, আর বাকি হবে n মাইনাস
187 আর ওই পাশে 0। অঙ্কটা প্রায় শেষ পর্যায়ে। এবার দেখো কি হবে, বা এই দুইটার মধ্যে কি কমন আছে, এই দুইটার মধ্যে কমন আছে 2 এবং একটা n, তাহলে 2 আর n কে কমন নিলে এখান থেকে আরেকটা n থাকে, -34 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 34/2, এটার আনসার হচ্ছে, এটা সরি আমি রিসেট করি নাই, তাহলে রিসেট করে নিতে হবে। তাহলে 34 ভাগ 2, এটার আনসার আসবে 17, এখানে আসবে 17 প্লাস এই দুইটার মধ্যে কি কমন আছে সেটা যদি তুমি ধরতে না পারো তাহলে সেক্ষেত্রে কি করবা, এই জিনিসটাকেই লিখবা এখানে n-17 আর ওই পাশে 0। দেখো এখানে 11 ছিল বাট আমি সেটা লিখি নাই, তার মানে আমার কমন সংখ্যাটা 11ই। বা এই দুইটা সেম জিনিস, তো আমি কি করব, দুইটা থেকে একটাকে কমন নিব, লিখবো n-17 আর বাকি থাকবে 2n + 11, 2n + 11 সমান 0। হয় এই জিনিসটার মান 0, নয় এই জিনিসটার মান 0। তো দুইটা মান আমাকে এখন বের করতে হবে। আমি মানটা এই পাশ দিয়েই করি, একটু কষ্ট করে দেখবা আর কি। তাহলে n এটা আমি লিখতে পারি, হয় এখানে একটা লাইন করতে পারি, তাহলে হয় n-17 সমান 0 অথবা 2n + 11 সমান 0। তো এখান থেকে যদি প্রথমটার মান আমি বের করি তাহলে কি আসবে, দেখো nটাকে রাখলে 17কে এই পাশে আনলে সেটা হবে প্লাস, তাহলে n সমান 17, n এর একটা মান পাইছি। আর এখান থেকে যদি বের করি তাহলে এখানে nটাকে রাখলাম, +11কে ওই পাশে নিয়ে আসলে হবে -11, আর 2 এখানে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। অর্থাৎ n এর মান একটা পাইছি আমি 17 এবং আরেকটা পাইছি হচ্ছে -11/2। তো এটাই সাধারণত আমাদের এই অঙ্কটার দুইটার মিডল টার্মের আনসার। বাট আমরা জানি যে কখনো কোনো n সংখ্যক পদের যোগফলের মান ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, সো এই মানটা আমরা লিখবো না। তো এখানে আমরা লিখতে পারি যে n সমান -11/2, এটা গ্রহণযোগ্য নয়, এই কথাটা লেখা দিবা। তো অ্যান্সারটা আমাদের আসবে n সমান 17, এটাই আমাদের অ্যান্সার। তো গেল খ নাম্বার। এবার দেখো গ নাম্বার, গুণোত্তর ধারার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলতেছে। তো গুণোত্তর ধারার এই যে আমাদের উদ্দীপকটা আছে, অর্থাৎ এটাই আমাদের n-তম পদ। তো দেখো গুণোত্তর ধারা n-তম পদটা আমাদের এটা দেওয়া আছে, তো লিখবো গ নাম্বার, দেওয়া আছে গুণোত্তর ধারার n-তম পদ। গুণোত্তর ধারার n-তম পদটা আমাদের দিছে 2 - n, এটা আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলো বের করে নিতে হবে আমাদের। তো ধারার প্রথম পদ, দেখো প্রথম পদ যদি হয় তাহলে n এর মান হবে 1, আমি লিখব এখানে 2 এর পাওয়ার হাফ মাইনাস n এর মান 1 সমান, এখানে কি হয় দেখো, হাফ থেকে তুমি যদি 1 কে বিয়োগ দাও তাহলে তোমার অ্যান্সারও আসবে হাফ মাইনাস হাফ। এটা কি তোমার লসাগু করার কোনো প্রয়োজন নাই, তুমি এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটরের মানটা বের করে দিবা। তো এখানে হাফ 1/2, এটার অ্যান্সার বের করার পরে -1 মাইনাস হাফ, 2 এর পাওয়ার -হাফ। এবার এটাকে কি করতে হবে, আমরা জানি কখনো যদি কোনো জায়গায় তুমি ইনভার্স পাও, কোনো জিনিসের উপরে যদি ইনভার্স পাও, সাপোজ মনে করো এর উপরে তোমার পাওয়ার আছে -5, তো এটাকে ভাঙলে তুমি কি পাবা, এই ইনভার্সের জন্য তোমাকে লিখতে হবে 1/, এই যে জাস্ট ইনভার্সটা, এটার পরিবর্তে তোমাকে লিখতে হবে 1/, এবং তারপরে এর পাওয়ার এই ইনভার্স ছাড়া যে অংশটুক থাকবে সেটাই, অর্থাৎ এর পাওয়ার এখানে লিখতে হবে 5। তো এইখানেও আমি সেম একই কাজটাই করব, এই যে ইনভার্স আছে এটার পরিবর্তে আমি লিখবো 1/, এরপরে 2 এর জায়গায় 2, আর এই ইনভার্স ছাড়া যে অংশটুকু আছে এই অংশটুকুর উপরে পাওয়ার 1/2। কোনো জিনিসের উপরে পাওয়ার যদি হাফ থাকে, যেমন 1 আছে, কোনো জিনিসের উপরে পাওয়ার যদি হাফ থাকে তাহলে আমরা সেটাকে রুট আকারে লিখতে পারি, অর্থাৎ রুটের পাওয়ারই হচ্ছে হাফ। যেমন এই যে 1/2, এটাকে আমি √2 লিখতে পারি এই জায়গায়। প্রথম সংখ্যাটার মানে প্রথম ধারাটার প্রথম পদ আমরা পাইলাম। এবার দ্বিতীয় পদ,
ধারার দ্বিতীয় পদ, এই প্রথম দ্বিতীয় পদগুলো বের করাটা এই ধারাটা একটু ঝামেলা, বাকিগুলো আগের নিয়মেই। দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ এখানে n এর জায়গায় বসাবো 2, 2 এর পাওয়ার আছে হাফ মাইনাস n এর জায়গায় 2, এখানে আমি হাফ থেকে 2 বিয়োগ দিয়ে দিব, তাহলে 0.5 মাইনাস 2, এটার উত্তর হচ্ছে -3/2। এখানে 2 এর পাওয়ার -3/2, 3/2। এখানেও আমি সেমভাবে দেখো এটাকে কি করতে পারি, ইনভার্সের জন্য আমি 1 বাই, আর 2 এর পাওয়ার থাকবে আমার এটা, তো 2 এর পাওয়ার হবে -3/2। এরপরের লাইন 1, এই -3/2 কে আবার কি করা যাবে, সরি এখানে 3/2 হবে, ইনভার্স যেহেতু ভাঙলাম, তাহলে 3/2 কে আমি কি করব, 2 এর পাওয়ার আমি 1/2 লিখবো, আর এটার বাইরে আমি পাওয়ারটাকে 3 দিব। তো বাইরে যদি পাওয়ার 3 দেই তাহলে পরের লাইনটা কি লেখা যায়, যেমন এটার পরের লাইনটা এরকম লেখা যায় 1/2 এর, এখানে দেখো পাওয়ার আছে হাফ, তাহলে 2 এর পাওয়ার হাফ, এর পরিবর্তে আমি লিখতে পারি √2, আর বাইরে আমাদের পাওয়ার আছে কি কিউব। তো কোনো জিনিসের কিউব মানে ওই জিনিসটা 3 বার, যেমন √2, √2, √2, √2 কে কিউব দিলে এরকম 3টা √2 পাওয়া যায়। তো 3টা √2 কে আবার কি লেখা যাবে, এই 2টা √2 কে গুণ করলে জাস্ট একটা 2 পাওয়া যায়। যে কোনো রুট আকারের সংখ্যা যদি একই সংখ্যা হয়, ওই দুটাকে গুণ করলে জাস্ট একটা মেইন সংখ্যা পাওয়া যায়, আর বাকি আছে আমাদের √2। এটাকে ভাঙলে আমি পাবো 2√2, তো 1/2 √2, দ্বিতীয় পদ আমাদের এইটা। এরপরে তৃতীয় পদ, ধারার তৃতীয় পদ, তৃতীয় পদ জাস্ট n এর জায়গায় 3, 2 এর পাওয়ার 1/2 মাইনাস 3, হাফ থেকে 3 বিয়োগ হবে 0.5 মাইনাস 3, এটার অ্যান্সার -5/2, 2 এর পাওয়ার -5/2, ইনভার্সের জন্য হবে 1 বাই, আর 2 এর পাওয়ার হবে 5/2, 2 এর পাওয়ার হবে 5/2। এখানেও সেম একই কাজ করব, 2 এর জায়গায় 2, আর এই যে 5টা আছে 5টাকে আমি বাইরে দিব, তাহলে উপরে হবে 1/2, এর বাইরে পাওয়ার 5, এই পাওয়ার 5টাকে আমি বাইরে নিয়ে আসলাম। এরপরে দেখো এখানে 1, 2 এর পাওয়ার হাফ আছে, তো এটাকে আমি লিখতে পারি √2, এর পাওয়ার বাইরে আছে কি 5। এবার √2 পাওয়ার 5 মানে কয়টা, √2 হবে 5টা, তো এরকম লিখতে পারি √2 পাওয়ার 5টা, 2টা 4টা, আর এখানে আরেকটা 5টা। তো এই 2টা √2 নিলে একটা 2, এই 2টা √2 নিলে আরেকটা 2, আর বাকি রয়ে গেল আরেকটা √2। তো এগুলোকে যদি গুণ করি তাহলে 2 দোকানে হবে 4 আর √2, অর্থাৎ 4√2। এটাকে ভাঙলে আমি পাবো 1/4 √2। তো আমি ধারার 3টা পদই পাইছি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আমার আর কোনো পদ বের করার দরকার নাই, 3টা পদ বের করতে পারলেই হবে। এখন আমার লাগবে কি, গুণোত্তর ধারা 7টি পদের সমষ্টি। তো ধারার প্রথম পদটা আর আমার সাধারণ অনুপাতটা এখন বের করে নিতে হবে। প্রথম পদটা যেহেতু আমরা জানি, তো এটাকে লিখবো ধারার প্রথম পদ। ধারার প্রথম পদ এ, এর মান আমরা পাইলাম 1/√2। তারপরে সাধারণ অনুপাত, আর সমান সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। দ্বিতীয় পদের মান পাইছি 1/2√2, এটাকে ভাগ দিতে হবে 1/√2, 1/2√2, এটাকে ভাগ দিতে হবে 1/√2। বাট আমি ভাগ না দিয়ে কি করতে পারি, এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টা লিখতে পারি। তো এটাকে গুণ চিহ্ন দিয়ে যদি আমি উল্টা লিখি, উপরে √2 আর নিচে 1, এখান থেকে √2 সাথে √2 কাইটা দিতে পারবো, কাটলে দেখো উপরে 1 আর নিচে 2 থাকে, 1/2 থাকে। তো ধারার সাধারণ অনুপাতটা হচ্ছে 1/2। এবার আমি 7টি পদের সমষ্টি বের করতে পারি। এটা একটু তুইলা নিবা তোমরা, আমার বোর্ডে যেহেতু জায়গা নাই, আমি একটু আবার মুছবো। তো সমষ্টি সূত্রর ক্ষেত্রে আমাদের 2টা সূত্র হয়, একটা হচ্ছে a × 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, আর আরেকটা সূত্র হয় a × r পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1।
তো এখানে কোন সূত্র আমরা ইউজ করব? যদি আমার আর এর মান 1-এর থেকে বড় হয় তাহলে আর হবে আগে, আর আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে আর হবে পরে। দেখো আর এর মান এখানে হাফ, অর্থাৎ 1-এর থেকে এটা ছোট, তার মানে এখানে আমাদের আর পরে হবে, 1 আগে হবে। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো লিখবো 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি। সমষ্টি সূত্রটা লিখতে পারি a ইন্টু 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এবার মান বসানো যাবে। দেখো মান বসালে কি হবে, এর মান আমরা পাইছি 1/√2, আর 1 - r, আর এর মান পাইছি 1/2 মানে হাফ, আর পাওয়ার যেহেতু 7টি পদের সমষ্টি এখানে পাওয়ার হবে 7, এটার পাওয়ার হবে 7। এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, তার মানে এটা হবে সেকেন্ড ব্র্যাকেট। আর নিচে 1 - r এর মান হাফ। এখানে থাকলো 1/√2, আর এখানে 1 - 1 কে পাওয়ার 7 করলে সেটা 1ই হয়, আর 2 এর পাওয়ার যদি 7 করি তাহলে কত আসবে, 2 এর পাওয়ার 7 এটা করলে পাওয়া যায় 128। এই 2 এর পাওয়ার 7 দিলে হবে 128, আর নিচে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হবে, অর্থাৎ 1/2। আবার ভগ্নাংশ বা দাগ, 1/√2। এবার দেখো 1 থেকে যদি আমি 128 বিয়োগ করি তাহলে এটাকে লসাগু করে ফেলতে পারি। লসাগু করলে এখানে হবে 1/128, যেহেতু আছে 128 আমাদের লসাগু, তো 128, আর এখানে যদি 1কে গুণ করি 128-এর সাথে হয় 128, 128 মাইনাস 128, 128 ভাগ যায় তাহলে হবে 1, আর নিচে আছে 1/2। 1/√2, 128 থেকে 1 যদি বিয়োগ দিই তাহলে হয় 127, উপরে হবে 127 আর নিচে থাকে 128, আর এখানে আছে 1/2। যেহেতু একটা ডাবল ভগ্নাংশ পাওয়া গেল, ডাবল ভগ্নাংশ পাওয়া গেলে আমরা জানি এটাকে নর্মালি ক্যালকুলেট করা যায় না, ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে উল্টা করে ক্যালকুলেট করতে হয়। এইটা যা আছে আমি রেখা দিব, এটা যেহেতু আমার উপরের ভগ্নাংশটা আছে 127, আর নিচে আমাদের আছে √2, আর এটা √2 ইন্টু এর সাথে আছে 128, গুণ চিহ্ন দেওয়া যায় 128। এই যে ভাগ চিহ্নটা আছে, ভাগের জায়গাটাকে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টা লেখা যাবে, তাহলে উপরে লেখা যাবে 2 আর নিচে লেখা যাবে 1। এবার দেখো আমি একটু আগে বুঝাইছিলাম যে কোনো পূর্ণ সংখ্যাকে ভাঙলে আমরা 2টা √2 পাই। যেমন 2টা √2-কে যদি গুণ করি তাহলে যেমন 2 হবে, আবার 2কে ভাঙলেও তো আমরা 2টা √2 পাবো। এই 2 এর পরিবর্তে আমি 2টা √2 লিখতে পারি। এখান থেকে একটা √2-র সাথে একটা √2 যদি কাটি তাহলে কি থাকে, উপরে থাকে √2 আর এটা, তার মানে 127 √2 থাকে উপরে, আর নিচে থাকে 128। এটাই হচ্ছে আমাদের এই ধারাটার 7টি পদের সমষ্টি। একটু মানে ভিন্ন টাইপ ছিল, বাট অঙ্কটা অতটাও কঠিন না। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো আমার বিশ্বাস এটা তোমরা পারবা। তো ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করবা। তোমাদের পরবর্তীতে হয়তোবা আবার নতুন আরেকটা বোর্ড নিয়ে আসবো। ভালো থাকো সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।